গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ চতুর্থ পর্ব। ডেমোক্রেসি জিগির তুলে বড্ড বেশি চেঁচামেচি করাতে দক্ষিণ ভারতের এক সাধক বলেছিলেন, তাহলে সবাই ঘুমিয়ে পড়ো। ঘুমন্ত অবস্থায় মানুষে মানুষে ভেদ থাকে না, সবাই সমান। সেই গরমে বসে বসে তত্ত্বটি সম্পূর্ণ হৃদয়ঙ্গম করলুম। ঝাঁকুনি, ধুলো, কঠিন আসন, ক্ষুধা তৃষ্ণা সত্ত্বেও বেতার কর্তা ও আমার দুজনেরই ঘুম পাচ্ছিল। মাঝে মাঝে তার মাথা আমার কাঁধে ঢলে পড়ছিল। আমি তখন শক্ত হয়ে বসে তার ঘুমে তা দিচ্ছিলুম। তারপর হঠাৎ একটা জোর ঝাঁকুনি খেয়ে ধড়মড়িয়ে জেগে উঠে তিনি আমার কাছে মাপ চেয়ে শক্ত হয়ে বসেছিলেন। তখন আমার পালা। শত চেষ্টা সত্ত্বেও ভদ্রতার বেড়া ভেঙে আমার মাথা তার কাঁধে জিরিয়ে নিচ্ছিল। চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হাওয়ার প্রথম পরশ পেলুম। খুলে দেখি সামনে সবুজ উপত্যকা, রাস্তার দুদিকে ফসল ক্ষেত। সর্দারজি পরিচয় করিয়ে বললেন, জালালাবাদ। দক্কার পাশেই সেই কাবুল নদীর কৃপায় এই জালালাবাদ শস্যস্পর্শ শ্যামল। এখানে বোধহয় জমি দক্কার মতো পাথরে ভর্তি নয় বলে উপত্যকা রীতিমতো চওড়া। একটু নিচু জমিতে বাস নামার পর আর তা প্রসারের আন্দাজ করা যায় না। তখন দুদিকেই সবুজ আর লোকজনের ঘরবাড়ি। সামান্য একটি নদী ক্ষুদ্রতম সুযোগ পেলে যে কি মোহন সবুজের লীলাখেলা দেখাতে পারে, জালালাবাদের তার অতি মধুর তসবির। এমনকি যে দুটো চারটে পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের চেহারাও যেন সীমান্তের পাঠানের চেয়ে মোলায়েম বলে মনে হল। লক্ষ্য করলুম, যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপরদামের নিন্দা করে, তারই বৌঝি খেতে কাজ করছে অন্য দেশের মেয়েদেরই মতো। মুখ তুলে বাসের দিকে তাকাতেও তাদের আপত্তি নেই। বেতার কর্তাকে জিজ্ঞাসা করতে তিনি গম্ভীরভাবে বললেন, আমার যতদূর জানা কোনো দেশের গরিব মেয়েই পর্দা মানে না, অন্তত আপন গায়ে মানে না। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মেনে ভদ্রলোক হবার চেষ্টা করে, কখনো কাজকর্মের অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজই বজায় রাখে। আমি বললুম, আরবের বেদুইন মেয়েরা? তিনি বললেন, আমি ইরাকে তাদের বিনা পর্দায় ছাগল চড়াতে দেখেছি। থাক উপস্থিত এসব আলোচনা, গোটা দেশটা প্রথমে দেখে নিই, তারপর রীতি রেওয়াজ ভালো মন্দের বিচার করা যাবে। গাড়ির সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকল। কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে 1 মিনিটের ভেতর অন্তর্ধান। কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত করল না বাস ফের ছাড়বে কখন। আমার তো এই প্রথম যাত্রা, তাই সর্দারজিকে শুধালুম, বাস আবার কখন ছাড়বে? সর্দারজি বললেন, আবার যখন সবাই জড়ো হবে। জিজ্ঞেস করলুম, সে কবে? সর্দারজি যেন একটু বিরক্ত হয়ে বললেন, আমি তার কি জানি, সবাই খেয়ে দিয়ে ফিরে আসবে যখন তখন। বেতার কর্তা বললেন, ঠাঁয় দাঁড়িয়ে করছেন কি, আসুন আমার সঙ্গে। আমি শুধালুম, ওরা সব গেল কোথায়, ফিরবেই বা কখন? তিনি বললেন, ওদের জন্যে আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? আপনি তো ওদের মালজানের জিম্মাদার নন। আমি বললুম, তা তো নই, কিন্তু যেরকমভাবে হুট করে সবাই নিরুদ্দেশ হলো, তাতে তো মনে হলো না যে ওরা শিগগির ফিরবে। আজ সন্ধ্যায় তাহলে কাবুল পৌঁছব কি করে? বেতার কর্তা বললেন, সে আশা শিকেই তুলে রাখুন, এদের তো কাবুল পৌঁছবার কোনো তাড়া নেই। বাস যখন ছিল না তখন ওরা কাবুল পৌঁছত 15 দিনে, এখন 4 দিন লাগলেও তাদের আপত্তি নেই। ওরা খুশি যে হেঁটে যেতে হচ্ছে না, মালপত্র তদারক করে গাধা কচ্চরের পিঠে চাপাতে নামাতে হচ্ছে না, আবার তাদের জন্য বিচুলির সন্ধান করতে হচ্ছে না। জালালাবাদে পৌঁছেছে, এখানে সকলেরই কাকা মামা শালা কেউ না কেউ আছে, তাদের তত্ত্ব তালাশ করবে, খাবে দাবে, তারপর ফিরে আসবে। আমি চুপ করে গেলুম। দক্কাতে অফিসারকে বলেছিলুম, আর 5 জনের যা গতি আমারও তাই হবে। এখন বুঝতে পারলুম, সব মানুষই কিছু না কিছু ভবিষ্যৎবাণী করতে পারে, তফাৎ শুধু এইটুকু, কেউ করে জেনে, কেউ না জেনে।
আফগানিস্তানের বড় শহর 5টি: কাবুল, হেরাত, গজনি, জালালাবাদ, কান্দাহার। জালালাবাদ আফগানিস্তানের শীতকালের রাজধানী, তাই এখানে রাজপ্রাসাদ আছে, সরকারি কর্মচারীদের জন্য খাস পান্থনিবাস আছে। বেতার বাণী যখন বলেছেন তখন নিশ্চয়ই আছে, কিন্তু উপস্থিত জালালাবাদের বাজার দেখে আফগানিস্তানের অন্যতম প্রধান নগর সম্বন্ধে উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ খুঁজে পেলুম না। সেই নোংরা মাটির দেয়াল, অত্যন্ত গরিব দোকানপাট, সস্তা জাপানি মালে ভর্তি বিস্তর চায়ের দোকান আর অসংখ্য মাছি। হিমালয়ের চট্টিতে মানুষ যেরকম মাছি সম্বন্ধে নির্বিকার, এখানেও ঠিক তাই। হঠাৎ আখ দেখে চোখ জুড়িয়ে গেল। চৌকো চৌকো করে কেটে দোকানের সামনে সাজিয়ে রেখেছে, তার উপরে দুনিয়ার সব মাছি বসাতে চেহারাটা চালে তিলের মতো হয়ে গেছে। ঘিনপিট ঝেড়ে ফেলে কিনলুম এবং খেয়ে দেখলুম দেশের আখের চেয়েও মিষ্টি। সাধে কি বাবুর বাচ্চা এই আখ খেয়ে খুশি হয়ে তার নমুনা বদাখশান বুখারায় পাঠিয়েছিলেন? তারপর দেখি নোনা, ফুটি, শশা, তরমুজ, ঘন সবুজ আর সোনালি হলদেতে ফলের দোকান রঙের অপূর্ব খোলতাই হয়েছে। খুশবাই চতুর্দিক মাত করে রেখেছে। দরদস্তুর না করে কিনলেও ঠকবার ভয় নেই। রপ্তানি করার সুবিধে নেই বলে সব ফলই বেজায় সস্তা। বেতার বার্তা জ্ঞান বিতরণ করে বললেন, যারা সত্যিকার ফলের রসিক তারা এখানে সমস্ত গ্রীষ্মকালটা ফল খেয়েই কাটায়, আর যারা পাঁড় মেওয়াখোর তারা শীতকালেও কিশমিশ, আখরোট, পেস্তা, বাদামের উপর নির্ভর করে। মাঝে মাঝে রুটি, পনির আর কদাচিৎ কখনো এক টুকরো মাংস। এরাই সবচাইতে দীর্ঘজীবী হয়। আমি জিজ্ঞেস করলুম, এদের গায়ে বুলেট লাগেনি বুঝি? জালালাবাদের ফল তাহলে মন্ত্রপুত বলতে হয়? বেতার বার্তা বললেন, জালালাবাদের লোক গুলি খেতে যাবে কেন? তারা শহরে থাকে, আইন কানুন মানে, হানাহানির কি বা জানে। কিন্তু জালালাবাদের যথার্থ মাহাত্ম্য শহরের বাইরে। আপনি যদি ভূবিদ্যার পাণ্ডিত্য প্রকাশ করতে চান, তবে কিঞ্চিত খোঁড়াখুড়ি করলেই আপনার মনস্কামনা পূর্ণ হবে। আপনি যদি নৃতত্ত্বের অনুসন্ধান করতে চান, তবে চারিদিকের নানা প্রকারের অনুন্নত উপজাতি আপনাকে দেদার মাল মশলা জোগাড় করে দেবে। যদি মার্ক্সবাদের প্রাচ্যদেশীয় পটভূমি তৈরি করতে চান, তবে মাত্র অ্যাঙ্গেলসের অরিজিন অব দি ফ্যামিলিখানার সঙ্গে নিয়ে আসুন, বাদ বাকি সব এখানে পাবেন। জালালাবাদের গ্রামাঞ্চলে পরিবার পত্তনের ভিত, আর 100 মাইল দূরে কাবুলে রাষ্ট্র নির্মাণের গম্বুজ শিখর বিরাজমান। যদি ঐতিহাসিক হন, তবে গান্ধারী, সিকান্দার, বাবুর, নাদিরের বিজয় অভিযান বর্ণনার কতকটা খাঁটি কতকটা ঝুঁটা নিজের হাতে যাচাই করে নিতে পারবেন। যদি ভূগোল অর্থনীতির সমন্বয়ে প্রমাণ করতে চান যে 3 ফোঁটা নদীর জল কি করে নবনব মন্বন্তরের কারণ হতে পারে, তবে জালালাবাদে আস্তানা গেড়ে কাবুল নদীর উজান ভাটা করুন। আর যদি গ্রিক ভারতীয় ভাস্কর্যের প্রয়াগভূমির অনুসন্ধান করেন, তবে তার রঙ্গভূমি তো জালালাবাদের কয়েক মাইল দূরে হাদ্দা গ্রামে। ধ্যানী বুদ্ধ, কঙ্কালসার বুদ্ধ, অমিতাভ বুদ্ধ, যত রকমের মূর্তি চান, গান্ধার শৈলীর যত উদাহরণ চান, সব উপস্থিত। মাটির উপরে কিঞ্চিত, ভেতরে প্রচুর। ঢিপি ঢাপা দেখা মাত্র অজ্ঞ লোকেও বলতে পারে। আর যদি আপনি পাণ্ডিত্যের বাজারে সত্যিকারের দাঁও মারতে চান, তবে দেখুন সিন্ধুর পারে মঞ্জোদারো বেরোলো, ইউফ্রেটিস টাইগ্রিসের পারে আসিরীয় ব্যাবিলনীয় সভ্যতা বেরোলো, নীলের পারে মিশরীয় সভ্যতা বেরোলো। এর সবকটাই পৃথিবীর প্রাক আর্য প্রাচীন সভ্যতা। শুনতে পাই নর্মদার পারে ওইরকম একটা দাঁও মারার জন্যে একপাল পণ্ডিত মাথায় গামছা বেঁধে শাবল নিয়ে লেগে গিয়েছেন। সেখানে গিয়ে বাজার কোণঠাসা করতে পারবেন না, উল্টে দেওলে হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি নিতান্তই বরাত জোরে একটা কিছু পেয়ে যান, তবে হবেন না হয় রাখাল মারুজ্জে। একপাল মার্শাল উড়োউড়ি করছে, ছোঁ মেরে আপনারই কাঁচামাল বিলেত নিয়ে গিয়ে 3 ভলিউম চামড়ায় বেঁধে আপনারই মাথায় ছুঁড়ে মারবে। শুনেননি গুনি বলেছেন, একবার ঠকলে ঠকের দোষ, দুবার ঠকলে তোমার দোষ।
তাই বলি, জালালাবাদ যান, মঞ্জেদড়ের কনিষ্ঠ ভ্রাতার উদ্ধার করুন। তাতে ভারতের গর্ব 12 আনা, আফগানিস্তানের 4 আনা। বিশেষত যখন আফগানিস্তানে কাক চিল নেই, আপনার মেহনতের মাল নিয়ে তারা চুরিচামারি করবে না। জানি পণ্ডিত মাত্রই সন্দেহ পিশাচ। আপনিও বলবেন, না হয় মানলুম জালালাবাদের জমির শুধু উপরেই নয়, নিচেও বিস্তর সোনার ফসল ফলে আছে। কিন্তু প্রশ্ন, চতুর্দিক থেকে একদিন ধরে ঝাঁকে ঝাঁকে বুলবুলির পাল সেখানে ঝামেলা লাগায়নি কেন? তার কারণ তো বেতারবাণী বহু পূর্বেই বলে দিয়েছেন। ইংরেজ এবং অন্য হরেক রকম সাদা বুলবুলিকে আফগান পছন্দ করে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের পাণ্ডিত্যাম্বরে উপস্থিত যে কয়টি পক্ষী উড্ডীয়মান, তাদের সর্বাঙ্গে শ্বেত কুষ্ঠ, এখানে তাদের প্রবেশ নিষেধ। কিন্তু আপনার রং দিব্যি বাদামি, আপনি প্রতিবেশী, আফগান আপনাকে বহু বছর ধরে চেনে। আপনি না হয় তাকে ভুলে গিয়েছেন। আপনারই জাত ভাই বহু ভারতীয় এখনও আফগানিস্তানের ছোটখাটো নানা ধান্দায় ঘোরাঘুরি, এমনকি বসবাসও করে। আপনাকে আনাচে কানাচে ঘুরতে দেখলে কাবুলিওয়ালা আর যা করে করুক, আঁতকে উঠে কোঁতকা খুঁজবে না। তবু শুনবেন না? সাধে বলি, সব কিছু পণ্ড না হলে পণ্ডিত হয় না। মোটর ছাড়ল অনেক বেলায়, কাজেই বেলাবেলি কাবুল পৌঁছবার আর কোনো ভরসাই রইল না। পেশাওয়ার থেকে জালালাবাদে 100 মাইল, জালালাবাদ থেকে কাবুল আরও 100 মাইল। শাস্ত্রে লেখে সকালে পেশাওয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছবে, পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। তখনই বোঝা উচিত ছিল শাস্ত্র মানে অল্প লোকেই। পরে জানলুম একমাত্র মেল বাস ছাড়া আর কেউ শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না। জালালাবাদের আশেপাশে গাঁয়ের ছেলেরা রাস্তায় খেলাধুলো করছে। তারই এক খেলা, মোটরের জন্য রাস্তায় গোলক ধাঁধা বানিয়ে দেওয়া। কায়দাটা নতুন। কাবুলিরা যে আন্ডার মতো শক্ত টুপির চতুর্দিকে পাগড়ি জড়ায়, ছোড়ারা সেই টুপি এমনভাবে রাস্তায় সাজিয়ে রাখে যে হুঁশিয়ার হয়ে গাড়ি না চালালে 2-4টে থেঁতলে দেবার সম্ভাবনা। দূর থেকে সেগুলো দেখতে পেলেই সর্দারজি দাড়ি গোঁফের ভেতর বিড়বিড় করে কি একটা গালাগাল দিয়ে মোটরের বেগ কমান। কয়েকবার এরকম লক্ষ্য করার পরেই বললাম, দিন না 2-4টে থেঁতলে, ছোঁড়াদের তাহলে আক্কেল হয়। সর্দারজি বললেন, ক্ষুদাপানা, এরকম করতে নেই, আর টায়ার ফাঁসাতে চাইনি। আমি বুঝতে না পেরে বললুম, সে কি কথা, এই টুপিগুলো আপনার টায়ার ছ্যাঁদা করে দেবে? তিনি বললেন, আপনি খেলাটার আসল মর্মই ধরতে পারেননি। টুপির ভেতরে রয়েছে মাটিতে শক্ত করে পোঁতা লম্বা লোহা। যদি টুপি বাঁচিয়ে চলি তাহলে গাড়ি বাঁচানো হলো, আর যদি টুপি থ্যাতলাই তবে সঙ্গে সঙ্গে নিজের পায়েও কুড়োল মারা হলো। আমি বললুম, অর্থাৎ ছোকরারা মোটরওয়ালাদের শেখাতে চায় পরের অপকার করলে নিজের অপকার হয়? সর্দারজি বললেন, ওহ, আপনার কি পরিষ্কার মাথা। বেতারবাণী বললেন, কিন্তু প্রশ্ন হলো এই মহান শিক্ষা এলো কোত্থেকে? আমি নিবেদন করলুম, আপনি বলুন। তিনি বললেন, ছোঁড়াদের খেলাতে রয়েছে বৌদ্ধ ধর্মের মহান আদর্শের ভগ্নাবশেষ। জানেন, এককালে এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচুর প্রসার প্রতিপত্তি ছিল। আমি বললুম, তাই তো শুনেছি। তিনি বললেন, শুনেছি মানে? একটুখানি ডাইনে হটলেই পৌঁছবেন হাতদায়। সেখানে গিয়ে সচক্ষে দেখতে পাবেন কত বৌদ্ধমূর্তি বেরিয়েছে মাটির তলা থেকে। আপনি কি ভাবছেন সে আমলের লোক নানা রকম মূর্তি জড়ো করে জাদুঘর বানাতো? এই যেন বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্ন, কনিষ্কের আমলে গান্ধারবাসীরা জাদুঘর নির্মাণ করিত কিনা। ফেল মারলুম। কিন্তু বাঙালি আর কিছু পারুক না পারুক, বাজের তর্কে খুব মজবুত। বললুম, কিন্তু কাল রাত্রে সরাইয়ে নিজের জান মাল মাল যান সম্পর্কে যে সতর্কতার হুঙ্কার শুনতে পেলুম, তা থেকে তো মনে হল না প্রভু তথাগতের সাম্য মৈত্রীর বাণী শুনছি। বেতার বার্তা বললেন, ঠিক ধরেছেন, অর্থাৎ বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংস শিশু শাবক ও স্ত্রীলোকের ধর্ম। পূর্ণবয়স্ক প্রাণবন্ত দুর্ধর্ষ পুরুষের ধর্ম হচ্ছে ইসলাম। আমি বললুম, বিলক্ষণ। সর্দারজি খানিকক্ষণ গম্ভীর হয়ে থেকে বললেন,
আমি তো গ্রন্থ সাহেব মানি, কিন্তু এ কথা বারবার স্বীকার করব যে এই আধা ইনসান পাঠান জাতকে যদি কেউ ধর্মের পথে নিয়ে যেতে পারে তবে সে ইসলাম। আমি তো ভয় পেয়ে গেলুম। এইবার লাগে বুঝি। আধা ইনসান অর্থাৎ অর্ধ মনুষ্য বললে কার রক্ত গরম না হয়। কিন্তু বেতারবাণী অত্যন্ত সৌম্য বৌদ্ধ কণ্ঠে বললেন, আপনি বিদেশী এবং আমাদের সকলের চেয়ে বেশি লোকজনের সংস্রবে এসেছেন। তার উপর আপনি বয়সে প্রবীণ। আপনার এই মত শুনে ভারী খুশি হলুম। আমি আরো আশ্চর্য হয়ে গেলুম। কৌতূহল দমন করতে না পেরে গাড়ির ঝড়ঝড়ানির সঙ্গে গলা মিলিয়ে সর্দারজিকে আস্তে আস্তে উর্দুতে শুধালুম, হে কি কাণ্ড! আপনি এর জাঁত তুলে একে আধা ইনসান বললেন, আর ইনি খুশি হয়ে আপনাকে তসলিম করলেন? সর্দারজি আরো আশ্চর্য হয়ে বললেন, ইনি চড়বেন কেন? ইনি তো কাবুলি। আমি আরো 7 হাত জলে ফের শুধালুম, কাবুলি পাঠান নয়? সর্দারজি তখন আমার অজ্ঞতা ধরতে পেরে বুঝিয়ে বললেন, আফগানিস্তানের অধিবাসী পাঠান, কিন্তু খাস কাবুলের লোক ইরান দেশ থেকে এসে সেখানে বাড়ি ঘরদোর বেঁধে শহর জমিয়েছে। তাদের মাতৃভাষা ফার্সি, পাঠানের মাতৃভাষা পশতু। বেতার সাহেব পশতু ভাষার এক বর্ণও বোঝেন না। আমি বললুম, তা না হয় বুঝলুম, কিন্তু কলকাতার কাবুলিওয়ালা তো ফার্সি বোঝে না। তার কারণ কলকাতার কাবুলিরা কাবুলের লোক নয়। তারা সীমান্ত খাইবার বড়জোর চমন কান্দাহারের বাসিন্দা। খাস কাবুলি পারতপক্ষে কাবুল শহরের সীমানার বাইরে যায় না। যে 2-10 জন যায় তারা সওদাগর, তাদেরও পাল্লা ওই পেশাওয়ার অবধি। এত জ্ঞান দান করেও সর্দারজির আশ মিটল না। আমাকে শুধালেন, আপনি কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলেন কেন? কাবুলের লোক হয় হবে কাবুলি, নয় কাবুলওয়ালা। কাবুলিওয়ালা হয় কি করে? হক চকিয়ে গেল। স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন কাবুলিওয়ালা। গুরুকে বাঁচায় কি করে? আর বাঁচাতে তো হবেই, কারণ যদ্যপি আমার গুরু শুঁড়িবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। সামলে নিয়ে বললুম, এই আপনি যেরকম জওয়াহিরাত বলেন, জওয়াহর হল এক বচন, জওয়াহির বহু বচন। জওয়াহিরে ফের আঁত লাগিয়ে আরো বহু বচন হয় কি প্রকারে? শাক দিয়ে মাছ ঢাকা যায়, কিন্তু মাছ দিয়ে শাক ঢাকা যায় কি না সে প্রশ্ন অন্য যে কোনো দেশে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু পাঠান মুলুকের আইন এক খুনের বদলে আরেক খুন। তাই সে যাত্রা সর্দারজির সামনে মান ইজ্জত বজায় রেখে ফাঁড়া কাটাতে পারলুম। অবশ্য দরকার ছিল না। সর্দারজি তখন মোড় নিতে ব্যস্ত। আমি ভাবলুম, ম্যাপে দেখেছি জালালাবাদ থেকে কাবুল সোজা নাক বরাবর রাস্তা। গাড়ি আবার মোড় নিচ্ছে কেন? বেতারবাণী হলো, সেই ভালো। আজ যখন কিছুতেই কাবুল পৌঁছানো যাবে না, তখন নিমলার বাগানেই রাত কাটানো যাক। দূরে থেকেই সারি সারি চিনার গাছ চোখে পড়ল। সুপারির চেয়ে উঁচু, সোজা আকাশ ফুঁড়ে উঠেছে। বুক অবধি ডালপালা নেই, বাকিটুকু মসৃণ ঘন পল্লবে আন্দোলিত। আমাদের বাঁশ পাতার সঙ্গে কচি অশ্বত্থ পাতার সৌন্দর্য মিলিয়ে দিয়ে দীর্ঘ বিনুনির মতো যদি কোনো পল্লবের কল্পনা করা যায়, তবে তাই হয় চিনারের পাতা। কিন্তু তার দেহটির সঙ্গে অন্য কোনো গাছের তুলনা হয় না। ইরানি কবিরা উচ্ছ্বসিত হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে তন্নঙ্গী তরুণীর রূপভঙ্গিমা রাগরঙ্গিমার সঙ্গে চিনারের দেহ সৌষ্ঠবের তুলনা করে এখনও তৃপ্ত হননি। মৃদুমন্দ বাতাসে চিনার যখন তার পা থেকে মাথা পর্যন্ত ধীরে মন্থরে আন্দোলিত করে, তখন রসকসহীন পাঠান পর্যন্ত মুগ্ধ হয়ে বারে বারে তার দিকে তাকায়। সুপারির দোলের সঙ্গে এর খানিকটা মিল আছে, কিন্তু সুপারির রং শ্যামলিমাহীন কর্কশ, আর সমস্তক্ষণ ভয় হয় এই বুঝি ভেঙে পড়ল। মনে হয় মানুষ ছাড়া অন্য যে কোনো প্রাণী চিনারের দেহচ্ছন্দকে তরুণীর চেয়ে মধুর বলে স্বীকার করবে। বেতারওয়ালা ভারতবর্ষের ইতিহাসের কোনো খবরই রাখেন না। সর্দারজির কাছ থেকে বেশি আশা করাও অন্যায়। কিন্তু তিনিই বললেন, নিমলার বাগান আর তাজমহলের বাগান নাকি একই সময়কার। নিমলার বাগানে যে প্রাসাদ ছিল
সেটি অভিযান আক্রমণ সহ্য করতে না পেরে অদৃশ্য হয়েছে। কিন্তু সারি বাঁধানো রমণীয় চিনারগুলি নাকি শাহজাহানের হুকুমে পোঁতা। সর্দারজির ঐতিহাসিক সত্যতা এখানে অবশ্য উদ্ভিদবিদ্যা দিয়ে পরখ করে নেবার সম্ভাবনা ছিল, কিন্তু এই অজানা অচেনা দেশে শাহজাহানের তৈরি তাজের কনিষ্ঠ উদ্যানে ঢুকছি কল্পনা করাতে যে সুখ, উদ্ভিদতত্ত্বের মোহমুদ্গর দিয়ে সে মায়াজাল ছিন্ন করে কি এমন চরম মোক্ষ লাভ। বাগানে আর এমন কিছু চারুশিল্পও নেই যার কৃতিত্ব শাহজাহানকে দিয়ে দিলে অন্য কারো ভয়ঙ্কর ক্ষতি হবে। আর এ কথাও তো সত্য যে শাহজাহানের আসন উঁচু করার জন্যে নিমলার বাগানের প্রয়োজন হয় না, এক তাজই তার পক্ষে যথেষ্ট। তবু স্বীকার করতে হবে, অতি অল্প আয়াসের মধ্যে উদ্যানটি প্রাণাভিরাম। চিনারের সারি, জল দিয়ে বাগান তাজা রাখবার জন্যে মাঝখানে নালা, আর অসংখ্য নার্গিস ফুলের চারা। নার্গিস ফুল দেখতে অনেকটা রজনীগন্ধার মতো, চারা হুবহু একই রকম, অর্থাৎ টিউব্রোস জাতীয়। গ্রিক দেবতা নার্সিসাস নাকি আপন রূপে মুগ্ধ হয়ে সমস্ত দিন নদীর জলে আপন চেহারার দিকে তাকিয়ে থাকতেন। দেবতারা বিরক্ত হয়ে শেষটায় তাকে নদীর পাড়ের ফুল গাছে পরিবর্তিত করে দিলেন। এখনও নার্সিসাস ফুল, ফার্সিতে নার্গিস, ঠিক তেমনি নদীর জলে আপন ছায়ার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। সন্ধ্যা কাটল নালার পারে, নার্গিস বনের একপাশে, চিনার মর্মরের মাঝখানে। সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পর ডাকবাংলোর খানসামা আহার দিয়ে গেল। খেয়ে দে সেখানেই চারপাই আনিয়ে শুয়ে পড়লুম। শেষ রাত্রে ঘুম ভাঙল অপূর্ব মাধুরীর মাঝখানে। হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলকুল শব্দ, আর আমার সর্বদেহ জড়িয়ে, নাক মুখ ছাপিয়ে কোন অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস। শেষ রাত্রে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে, তখন যেমন নদীর কুলুকুল শব্দে ঘুম ভেঙে যায়। জানলার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেরকম তন্দ্রা তুটে যায়, এখানেও তাই হলো, কিন্তু দুয়ে মিলে গিয়ে। এই সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ জীবনে আর কখনো পাইনি। সেই আধা আলো অন্ধকারে চেয়ে দেখি দিনের বেলার শুকনো নালা জলে ভরে গিয়ে দুই কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে দিয়ে ছুটে চলেছে। বুঝলুম নালার উজানে দিনের বেলায় বাঁধ দিয়ে জল বন্ধ করা হয়েছিল। ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা, বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটেছে, তারই পরশে নার্গিস নয়ন মেলে তাকিয়েছে। এর গান ওর সৌরভে মিশে গিয়েছে। আর যে চিনারের পদপ্রান্তে উভয়ের সঙ্গীত সৌরভ উচ্ছ্বসিত হয়ে উঠেছে, সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য। দেখতে না দেখতে চিনার সোনার মুকুট পরে নিল, পদপ্রান্তে পুষ্পবনের গন্ধধূপে বৈতালিক মুখরিত হয়ে উঠল। এদিন আজি কোন ঘরে গো খুলে দিলে দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার। ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভেপু বাজাতে আরম্ভ করলেন। ভাবগতিক দেখে মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন আজ সন্ধ্যায় যে করেই হোক কাবুল পৌঁছবেন। বেতার সাহেবের দিল খুব চাঙ্গা হয়ে উঠেছে। সর্দারজির সঙ্গে নানা রকম গল্প জুড়ে দিলেন। আমাকেও আফগানিস্তান সম্বন্ধে নানা কাজের খবর, নানা রঙিন গুজব বলে যেতে লাগলেন। তার কতটা সত্য, কতটা কল্পনা, কতটা ডাহা মিথ্যে বুঝবার মতো তথ্য আমার কাছে ছিল না। কাজেই একতরফা গল্প জমে উঠল ভালোই। তারই একটা বলতে গিয়ে ভূমিকা দিলেন, সামান্য জিনিস মানুষের সমস্ত জীবনের ধারা কিরকম অন্য পথে নিয়ে ফেলতে পারে শুনুন। প্রায় ৩০ বছর পূর্বে এই নিমলার বাগানেই ৪০ কয়েদি আর তাদের পাহারাওয়ালারা রাত কাটিয়ে সকালবেলা দেখে একজন কি করে পালিয়েছে। পাহারাওয়ালাদের মস্তকে বজ্রাঘাত। কাবুল থেকে যতগুলো কয়েদি নিয়ে বেরিয়েছিল, জালালাবাদে যদি সেই সংখ্যা দেখাতে না পারে, তবে তাদের যে কী শাস্তি হতে পারে সে সম্বন্ধে তাদের আইন জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা কিছুই ছিল না। কেউ বলে ফাঁসি দেবে, কেউ বলল গুলি করে মারবে,
কেউ বলল জ্যান্ত শরীর থেকে টেনে টেনে চামড়া তুলে ফেলবে। জেল যে হবে সে বিষয়ে কারো মনে কোনো সন্দেহ ছিল না। আর আফগান জেলের অবস্থা আর কেউ জানুক না জানুক, তারা বিলক্ষণ জানত। একবার সে জেলে ঢুকলে সাধারণত কেউ আর বেরিয়ে আসে না। যদি আসে তবে সে ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হতে, অথবা অন্যের স্কন্ধের উপর সওয়ার হয়ে কফিনের ভেতর শুয়ে শুয়ে। আফগান জেল সম্বন্ধে তাই যেসব কথা শুনতে পাবেন বেশিরভাগই কল্পনা। মরা লোকে তো আর কথা কয় না। তা সে যাই হোক, পাহারাওয়ালারা তো ভয়ে আধমরা। শেষটায় একজন বুদ্ধি বাতলাল যে রাস্তায় যে কোনো একটা লোককে ধরে নিয়ে হিসাবে গোঁজামিল দিতে, পাছে অন্য লোক জানতে পেরে যায়। তাই তারা তাড়াতাড়ি নিমলার বাগান ছেড়ে রাস্তায় বেরোল। চতুর্দিকে নজর, কাউকে যদি একাকী পায় তবে তাকে দিয়ে কাজ হাসিল করবে। ভোরের অন্ধকার তখনও কাটেনি। এক হতভাগা গ্রামের রাস্তার পাশে প্রয়োজনীয় কর্ম করতে এসেছিল। তাকে ধরে শিকলি পরিয়ে নিয়ে চলল আর সকলের সঙ্গে জালালাবাদের দিকে। সমস্ত রাস্তা ধরে তাকে ইহলোক পরলোক সকল লোকের সকল রকম ভয় দেখিয়ে পাহারাওয়ালা শাসিয়ে বলল, জালালাবাদের জেলার যদি তাকে কিছু জিজ্ঞেস করে সে যেন শুধু বলে, আমি ৪৫ নম্বরের, ব্যাস, আর কিছু না। লোকটা হয় আকাট মূর্খ ছিল, না হয় ভয় পেয়ে হতবুদ্ধি হয়ে গিয়েছিল। অথবা এও হতে পারে সে ভেবে নিয়েছিল যে যদি কোনো কয়েদি পালিয়ে যায়, সকলের পয়লা রাস্তায় যে সামনে পড়ে তাকেই সরকারি নম্বর পুড়িয়ে দিতে হয়। অথবা হয়তো ভেবে নিয়েছিল রাস্তার যে কোনো লোককে রাজার হাতি যখন মাথায় তুলে নিয়ে সিংহাসনে বসাতে পারে, তখন তাকে জেলখানাই বা নিয়ে যেতে পারবে না কেন। বেতারবাণী বললেন, এই গল্পটা আমি কম করে হলেও ৫ জনের মুখে শুনেছি। ঘটনাগুলোর বর্ণনায় বিশেষ হেরফের হয় না, কিন্তু ওই হতভাগা কেন যে জালালাবাদের জেলারের সামনে সমস্ত ঘটনাটা খুলে বলবার চেষ্টা একবারও করল না, সেটাই বিচিত্র। সর্দারজি শুধলেন, অন্য কয়েদিরাও চুপ করে রইল? বেতারওয়ালা বললেন, তাদের চুপ করে থাকার কারণ প্রচুর ছিল। সব কটা কয়েদি ছিল একই ডাকাত দলের। তাদেরই একজন পালিয়েছে। অন্য সকলের ভরসা সে যদি বাইরে থেকে তাদের জন্য কিছু করতে পারে। তার পালানোতে অন্য সকলের যখন স্বর ছিল, তখন তারা কিছু বললে তো তাকে ধরিয়ে দেবার সুবিধেই করে দেয়া হতো। তা সে যাই হোক, সেই হতভাগা তো জালালাবাদে জাহান্নামে গিয়ে ঢুকল। কিছুদিন যাবার পর আর ৫ জনের সঙ্গে কথাবার্তা বলে বুঝতে পারল কি বোকামি সে করেছে। তখন একে ওকে বলে কয়ে আলা হজরত বাদশার কাছে সমস্ত ব্যাপারের বর্ণনা দিয়ে দরখাস্ত পাঠাবার চেষ্টা করল। কিন্তু জালালাবাদের জেলের দরখাস্ত সহজে হুজুরের কাছে পৌঁছয় না। জেলারও ভয় পেয়ে গিয়েছে। ভালো করে শনাক্ত না করে বেকসুর লোককে জেলে পোড়ার সাজাও হয়তো তার কপালে আছে। অথবা হয়তো ভেবেছে সমস্তটাই গাঁজা, কিংবা জেলের আর ৫ জনের মতো এরও মাথা খারাপ হয়ে গিয়েছে। জালালাবাদের জেলের ভেতরে কাগজ কলমের ছড়াছড়ি নয়। অনেক ঝুলোঝুলি করে সে দরখাস্ত লেখায়। তারপর সে দরখাস্তের কি গতি হয় তার খবর পর্যন্ত বেচারির কানে এসে পৌঁছয় না। বিশ্বাস করবেন না, এই করে করে ১ মাস ২ মাস নয়, ১ বৎসর ২ বৎসর নয়, ১৬টি বৎসর কেটে গিয়েছে। তখন তার মনের অবস্থা কি হয়েছে বলা কঠিন। তবে আন্দাজ করা বোধ করি অন্যায় নয় যে সে তখন দরখাস্ত পাঠানোর চেষ্টা ছেড়ে দিয়েছে। এমন সময় তামাম আফগানিস্তান জুড়ে খুব বড় একটা খুশির পরব উপস্থিত হল। যুবরাজ মইনুস সুলতানের শাদী, অথবা তার প্রথম ছেলে জন্মেছে। আমির হাবিবুল্লাহ খুশির জোশে অনেক দান খয়রাত করলেন। সে খয়রাতির বারসাত রুখাসুখা জেলগুলোতেও পৌঁছল। শীতকাল, আমির তখন জালালাবাদে। ফরমান বেরোল, জালালাবাদের জেলার যেন তাবৎ কয়েদিকে হুজুরের সামনে হাজির করে। হুজুর তার বেহাদ মেহেরবানি ও মহব্বতের তোড়ে বেএখতিয়ার হয়ে হুকুম দিয়ে ফেলেছেন যে খোদ তিনি হরেক কয়েদির ফরিয়াদ তাকলিফের খানা তল্লাশি করবেন। বিস্তর কয়েদি খালাস পেল, তারও বেশি কয়েদির মেয়াদ কমিয়ে দেয়া হল। করে করে শেষটায় নিমলার সেই হতভাগা হুজুরের সামনে এসে দাঁড়াল। হুজুর শুধালেন,
তুই কে? সে বলল, আমি তো ৪৫ নম্বরের। হুজুর যতই তার নাম ধাম কসুর সাজার কথা জিজ্ঞাসা করেন, সে ততই বলে সে শুধু ৪৫ নম্বরের। ওই এক বুলি, এক জিগির। হুজুরের সন্দেহ হলো লোকটা বুঝি পাগল। ঠাহর করবার জন্য অন্য নানা রকমের কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা হলো। সূর্য কোন দিকে ওঠে, কোন দিকে অস্ত যায়, মা ছেলেকে দুধ খাওয়ায় না ছেলে মাকে। সব কথার ঠিক ঠিক উত্তর দেয়, কিন্তু তার নিজের কথা জিজ্ঞেস করলেই বলে, আমি তো ৪৫ নম্বরের। ১৬ বছর ওই মন্ত্র জপ করে তার বিশ্বাস হয়ে গিয়েছে তার নাম নেই, ধাম নেই, সাকিন ঠিকানা নেই, পাপ নেই, পুণ্য নেই, জেলের ভেতরের বন্ধন নেই, বাইরের মুক্তিও নেই। তার সম্পূর্ণ অস্তিত্ব, সর্বৈব সত্তা ওই এক মন্ত্রে, আমি ৪৫ নম্বরের। শত দোষ থাকলেও আমির হবিবুল্লার একটা গুণ ছিল, কোনো জিনিসের খেই ধরলে জট না ছাড়িয়ে সন্তুষ্ট হতেন না। শেষটায় সেই ডাকাতদের যে দু একজন তখনও বেঁচে ছিল, তারাই রহস্যের সমাধান করে দিল। শুনতে পাই খালাস পাওয়ার পরও বাকি জীবন সে ওই ৪৫ নম্বরের ভানুমতি কখনো কাটিয়ে উঠতে পারেনি। গল্প শুনে আমার সর্বশরীর কাঁটা দিয়ে উঠল। পরিপক্ক বৃদ্ধ সর্দারজির মুখে শুধু আল্লাহ মালিক, খোদা বাঁচানেওয়ালা। ততক্ষণে চড়াই আরম্ভ হয়ে গিয়েছে। কাবুল যেতে হলে যে ৭-৮ হাজার ফুট পাহাড় চড়তে হয়, নিমলার কিছুক্ষণ পরেই তার আরম্ভ। সিলেট থেকে যারা শিলং গিয়েছেন, দেরাদুন থেকে মুসৌরি কিংবা মহাবলেশ্বরের কাছে পশ্চিম ঘাট উত্তীর্ণ হয়েছেন, তাদের পক্ষে এইরকম রাস্তার চুলের কাঁটার বাঁক, হাঁসুলি চাকের মোড় কিছু নতুন নয়। নতুনত্বটা হচ্ছে যে এই রাস্তা কেউ মেরামত করে দেয় না, এখানে কেউ রেলিং বানিয়ে দেয় না, হরেক রকম সাইনবোর্ড দুদিকের পাহাড়ে সেঁটে দেয় না। বিশেষ সংকীর্ণ সংকট পেরোবার জন্য সময় নির্দিষ্ট করে দুদিকের মোটর আটকানো হয় না। মাটি ধসে রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তবে যতক্ষণ না জন আষ্টেক ড্রাইভার আটকা পড়ে আপন আপন শাবল দিয়ে রাস্তা সাফ করে নেয়, ততক্ষণ পর্যন্ত পণ্ডিত মশাইয়ের রাধে গো ব্রজ সুন্দরী পার করো বলা ছাড়া অন্য কিছু করবার নেই। যারা শীতকালে এই রাস্তা দিয়ে গিয়েছেন, তাদের মুখে শুনেছি যে রাস্তার বরফও নিজেদের সাফ করতে হয়। অবশ্য বরফ সাফ করাতে আভিজাত্য আছে। শুনেছি স্বয়ং হুমায়ুন বাদশা নাকি শেরশাহ তাড়া খেয়ে কাবুল না কান্দাহার যাবার পথে নিজ হাতে বরফ সাফ করেছিলেন। শিলং নৈনিতাল যাবার সময় গাড়ির ড্রাইভার অন্তত এই সান্ত্বনা দেয় যে দুর্ঘটনা বড় একটা ঘটে না। এখানে যদি কোনো ড্রাইভার এরকম কথা বলে, তবে আপনাকে শুধু দেখিয়ে দিতে হবে রাস্তার যে কোনো এক পাশে ১০০০ ফুট গভীর খাদে দুর্ঘটনায় অপমৃত দুটো একটি মোটর গাড়ির কঙ্কাল। মনে পড়ছে কোন এক হিল স্টেশনের চড়াইয়ের মুখে দেখেছিলাম ড্রাইভারদের বুকে যমদূতের ভয় জাগাবার জন্যে রাস্তার কর্তা ব্যক্তিরা একখানা ভাঙা মোটর ঝুলিয়ে রেখেছেন। নিচে বড় বড় হরফে লেখা, সাবধানে না চললে এই অবস্থা তোমারও হতে পারে। কাবুলের রাস্তার মুখে সেরকম ব্যাপক কোনো বন্দোবস্তের প্রয়োজন হয় না। চোখ খোলা রাখলে দুদিকে বিস্তর প্রাঞ্জল উদাহরণ দেখতে পাওয়া যায়। সবচেয়ে চিত্তির যখন হঠাৎ বাঁক নিয়ে সামনে দেখতে পাবেন ০.৫ মাইল লম্বা উটের লাইন। একদিকে পাহাড়ের গা, আর একদিকে ১০০০ ফুট গভীর খাদ, মাঝে গাড়ি বাদ দিয়ে রাস্তার ক্লিয়ারিং ১ হাত। তার ভেতর দিয়ে নড়বড়ে উট দূরের কথা, শান্ত গাধাও পেরোতে পারে না। চওড়া রাস্তার আশায় ০.৫ মাইল লম্বা উটের সারিকে পিছু ঠেলে নিয়ে যাওয়াও অসম্ভব। তখন গাড়ি ব্যাক করে উল্টো দিকে। সে অবস্থায় পেছনের দিকে তাকাতে পারেন এমন স্থিতপ্রজ্ঞ, এমন স্নায়ুবিহীন, দুঃখের সনুদ্বিগ্নমনা স্থিতধী মুনিপ্রবর আমি কখনো দেখিনি। সবাই তখন চোখ বন্ধ করে কলমা পড়ে আর মোটর না থামা পর্যন্ত অপেক্ষা করে। তারপর চোখ খুলে যা দেখে, সেও পিলে চমকানিয়া। আস্তে আস্তে একটা একটা করে উট সেই ফাঁকা দিয়ে যাচ্ছে। তারপর বলা নেই কওয়া নেই,
একটা উট হঠাৎ আধপাক নিয়ে ফাঁকাটুকু চড়াচড়ি বন্ধ করে দেয়। পেছনের উটগুলোর সঙ্গে সঙ্গে না থেমে সমস্ত রাস্তা জুড়ে ঝামেলা লাগায়। স্রোতের জলে বাঁধ দিলে যেরকম জল চতুর্দিকে ছড়িয়ে পড়ে, যে উটটা রাস্তা বন্ধ করেছে তাকে তখন সোজা করে ফের এগিয়ে নিয়ে যাবার জন্যে জন 5 লোক সামনে থেকে টানাটানি করে, আর জন 20 পেছন থেকে চেঁচামেচি হইহল্লা লাগায়। অবস্থাটা তখন অনেকটা ছোট গলির ভেতর আনাড়ি ড্রাইভার মোটর ঘোরাতে গিয়ে আটকা পড়ে গেলে যেরকম হয়। পার্থক্য শুধু এইটুকু যে সেখানে 1000 ফুট গভীর খাদের ভয় নেই, আর আপনি হয়তো রোকে বসে বিড়ি হাতে আন্ডা বাচ্চা নিয়ে গোষ্ঠী সুখ অনুভব করছেন। এই অবস্থায় যদি পেছন থেকে আরেক সার উট এসে উপস্থিত হয়, তবে দুটার সম্পূর্ণই খুলতাই হয়। আধ মাইল ধরে সমস্ত রাস্তা জুড়ে তখন ঢাকা দক্ষিণের মেলার গরুর হাট বসে যায়। বুখারা, সমরকান্দ, সিরাজ, বাদাখশান সেই দয়ে মজে গিয়ে চিৎকার করে গালাগাল দেয়, জট খোলে, ফের পাকায়, অস্ত্র সম্বরণ করে, দুদণ্ড জিরিয়ে নেয়, ঢেলে সেজে ফের গোড়া থেকে ওড্র কায়দায় আরম্ভ করে। স্মৃতিশক্তির উপর নির্ভর করায় যদি সত্য নিরূপণের একমাত্র উপায় হয়, তবে আমাকে স্বীকার করতেই হবে যে আমি আজও সেই রাস্তার মাঝখানে মোটরের ভেতর কোণের উপর ভর করে দুহাতে মাথা চেপে ধরে বসে আছি। জট পাকানো স্পষ্ট মনে আছে, কিন্তু সেটা কি করে খুলল, মোটর আবার কি করে চলল, একদম মনে নেই। ফ্রান্সে বেতার বাণী আরম্ভ হয় ইসি পারি, অর্থাৎ হেথায় প্যারিস দিয়ে। কাবুল ইউরোপীয় কোনো জিনিস নকল করতে গেলে ফ্রান্সকে আদর্শরূপে মেনে নেয় বলে কাবুল রেডিও 2 সন্ধ্যা আপন অভিজ্ঞান বাণী প্রচারিত করে ইনজা কাবুল, অর্থাৎ হেথায় কাবুল বলে। মোটরেও বেতার বাণী হল ইনজা কাবুল, কিন্তু তখন সন্ধ্যা হয়ে গিয়েছে বলে বেতার যুগে প্যারিস অথবা কাবুলের যতটা দেখবার সুবিধে হয়, আমার প্রায় ততটাই হল। হেডলাইটের জোরে কিছু যে দেখব তারও উপায় ছিল না। পূর্বেই বলেছি, বাসখানার মাত্র একটি চোখ। সাঁঝের পিদিম দেখাতে গিয়ে সর্দারজি তার উপর আবিষ্কার করলেন যে সে চোখটিও খাইবারের রৌদ্রদাহনে গান্ধারীর চোখের মতো কানা হয়ে গিয়েছে। সর্দারজির নিজের জন্য অবশ্য বাসের কোনো চোখেরই প্রয়োজন ছিল না, কারণ তিনি রাতকানা। কিন্তু রাস্তার 45 নম্বরীদের উপকারের জন্য প্যাসেঞ্জারদের কাছ থেকে একটা হ্যারিকেন জোগাড় করা হলো। হ্যান্ডিম্যান সেইটা নিয়ে একটা মাঠগার্ডের উপর বসল। আমি সভয়ে সর্দারজিকে জিজ্ঞেস করলুম, হ্যারিকেনের সামান্য আলোতে আপনার মোটর চালাতে অসুবিধা হচ্ছে না তো? সর্দারজি বললেন, হচ্ছে বই কি, আলোটা চোখ ধাঁধিয়ে দেয়, ওটা না থাকলে গাড়ি জোর চালাতে পারতুম। মনে পড়ল দেশের মাঝিরাও অন্ধকার রাত্রে নৌকার সম্মুখে আলো রাখতে দেয় না। কিন্তু ভাগ্যবিধাতা অন্ধ হওয়া সত্ত্বেও তো কবি তারই হাতে গোটা দেশটার ভার ছেড়ে দিয়ে গেছেন। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি। কিন্তু কবির তুলনায় দার্শনিক ঢের বেশি হুঁশিয়ার হয়। তাই বোধহয় কবির হাতে রাষ্ট্রের কি দুরবস্থা হতে পারে তারই কল্পনা করে প্লেটো তার আদর্শ রাষ্ট্র থেকে ভালো মন্দ সব কবিকেই অবিচারে নির্বাসন দিয়েছিলেন। এসব তত্ত্বচিন্তা না করা ছাড়া তখন অন্য কোনো উপায় ছিল না। যদিও কাবুল উপত্যকার সমতল ভূমি দিয়ে তখন গাড়ি চলেছে, তবু দুটো একটা মোড় সবসময় থাকার কথা। সেসব মোড় নেবার সময় আমি ভয়ে চোখ বন্ধ করছিলুম, এবং সেই খবরটি সর্দারজিকে দেওয়াতে তিনি যা বললেন তাতে আমার সব ভয় ডর কেটে গেল। তিনি বললেন, আমিও চোখ বন্ধ করি। শুনে আমি যা চোখ বন্ধ করলুম তার সঙ্গে গান্ধারীর চোখ বন্ধ করার তুলনা করা যায়। সে যাত্রা কাবুল পৌঁছতে যে পেরেছিলুম তার একমাত্র কারণ বোধহয় এই যে রগরগে উপন্যাসের গোয়েন্দা শত বিপদেও মরে না। ভ্রমণ কাহিনী লেখকের জীবনেও সেই সূত্র প্রযোজ্য। গুমরুক বা কাস্টম হাউস তখন বন্ধ হয়ে গিয়েছে, বিছানাখানা পর্যন্ত ছাড়ল না। টাঙ্গা নিয়ে ফরাসি রাজদূতাবাসের দিকে রওনা হলুম।
কাবুল শহরে আমার একমাত্র পরিচিত ব্যক্তি সেখানেই থাকতেন। শান্তিনিকেতনে তিনি আমার ফার্সির অধ্যাপক ছিলেন ও তখন ফরাসি রাজদূতাবাসে কর্ম করতেন। টাঙ্গা ৩ মিনিট চলার পরে বুঝতে পারলুম মস্কো রেডিও কোন ভরসায় তাবৎ দুনিয়ার প্রলেতারিয়াতকে সম্মিলিত হওয়ার জন্য ফতোয়া জারি করে। দেখলুম কাবুল শহরে আমার প্রথম পরিচয়ের প্রলেতারিয়ার প্রতীক টাঙ্গাওয়ালা আর কলকাতার গাড়িওয়ালার কোনো তফাৎ নেই। আমাকে উজবুক পেয়ে সে তার কর্তব্য শিয়ালদার কাপ্তেনদের মতো তখনই স্থির করে নিয়েছে। বেতারওয়ালা তাকে পই পই করে বুঝিয়ে দিয়েছিলেন ফরাসি দূতাবাস কি করে যেতে হয়। সেও বারবার আমার মাথার দিব্যি, আপনার তালিম এবং হুকুম আমার চোখের জ্যোতির ন্যায় মূল্যবান ইত্যাদি শপথ কসম খেয়েছিল। কিন্তু কাজের বেলায় 2 মিনিট যেতে না যেতেই সে গাড়ি দাঁড় করায়, বেছে বেছে কাবুল শহরের সবচেয়ে আকাট মূর্খকে জিজ্ঞাসা করে ফরাসি দূতাবাস কি করে যেতে হয়। অনেকে অনেক উপদেশ দিলেন। এক গুণী শেষটায় বললেন, ফরাসি রাজদূতাবাস সে তো প্যারিসে, যেতে হলে। আমি বাধা দিয়ে বললুম, হ্যাঁ, বোম্বাই গিয়ে জাহাজ ধরতে হয়। চলো হে টাঙ্গাওয়ালা, পেশাওয়ার কিংবা কান্দাহার যেটা কাছে পড়ে, সেখান থেকে বোম্বাই। টাঙ্গাওয়ালা ঘোরেল, বুঝল বাঙাল বলিয়া করিও না হেলা, আমি ঢাকার বাঙাল নহি গো। তখন সে লবি দরিয়া, দেহ আফগানান শহর আড়া হয়ে ফরাসি রাজদূতাবাসে পৌঁছল। কাবুল শহর ছোট, কম করে 3 বার সে আমাকে ওই রাস্তা দিয়ে আগেই নিয়ে গেছে। চতুর্দিকে পাহাড়, এর চেয়ে প্যাঁচালো কেপ অব গুড হোপ চেষ্টা করলেও হয় না। আমি কিছু বললে এতক্ষণ ধরে সে এমন ভাব দেখাচ্ছিল যে আমার কাঁচা ফার্সি সে বুঝতে পারে না। এবার আমার পালা। ভাড়া দেবার সময় সে যতই নানা রকম যুক্তিতর্ক উত্থাপন করে, আমি ততই বোকার মতো তার দিকে ফ্যালফেল করে তাকাই এবং একঘেয়ে আলোচনায় নূতনত্ব আনবার জন্যে তার খোলা হাত থেকে আমারই দেয়া 2-4 আনা কমিয়ে নিই। সঙ্গে সঙ্গে আমার ভাঙা ফার্সিকে একদম খুদ বানিয়ে দিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে বলি, বুঝেছি বুঝেছি, তুমি ইমানদার লোক, বিদেশি বলে না জেনে বেশি দিয়ে ফেলেছি, অত বেশি নিতে চাও না। মাশাল্লাহ, সোবান আল্লাহ, খোদা তোমার জিন্দেগি দারাজ করুন। তোমার বেটাবেটির। পয়সা সরালেই সে আর্তকণ্ঠে চিৎকার করে ওঠে, আল্লাহ রসুলের দোহাই কাড়ে আর ইমান ইনসাফ সম্বন্ধে সাদি রুমির বয়াত আওড়ায়। এমন সময় অধ্যাপক বগদানফ এসে সবকিছু রফারফি করে দিলেন। যাবার সময় সে আমাকে আরেক দফা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত মেপে নিয়ে অত্যন্ত মোলায়েম ভাষায় শুধালো, আপনার দেশ কোথায়? বুঝলুম গয়ার পাণ্ডার মতো, ভবিষ্যৎ সতর্কতার জন্য। কে বলে বাঙালিহীন? আমরা হেলায় লঙ্কা করিনি জয়। রাতের বেলায় বগদানফ সাহেবের সঙ্গে আলাপ করার সুবিধা। সমস্ত রাত ধরে পড়াশোনা করেন আর দিনের বেলা যতটা পারেন ঘুমিয়ে নেন। সেই কারণেই বোধহয় তিনি ভারতবর্ষের সব পাখির মধ্যে প্যাঁচাকে পছন্দ করতেন বেশি। শান্তিনিকেতনে তিনি যে ঘরটায় ক্লাস নিতেন, নন্দবাবু তারই দেয়ালে একটা প্যাঁচা এঁকে দিয়েছিলেন। বগদানফ সাহেব তাতে ভারী খুশি হয়ে নন্দবাবুর মেলা তারিফ করেছিলেন। বগদানফ জাতে রুশ, মস্কোর বাসিন্দা ও কট্টর জারপন্থী। 1917 সালে বিপ্লবের সময় মস্কো থেকে পালিয়ে আজারবাইজান হয়ে তেহরানে পৌঁছান। সেখান থেকে বসরা হয়ে বোম্বাই এসে বাসা বাঁধেন। ভালো পেহলাভি জানতেন বলে বোম্বাইয়ের জরথ্রুস্টি কামা প্রতিষ্ঠান তাকে দিয়ে সেখানে অনেক পুঁথিপত্রের অনুবাদ করিয়ে নিয়েছিলেন। রবীন্দ্রনাথ সে সময় রুশ পণ্ডিতদের দুরবস্থায় সাহায্য করবার জন্যে এক আন্তর্জাতিক আহ্বানে ভারতবর্ষের পক্ষ থেকে সাড়া দেন এবং বোম্বাইয়ে বগদানফের সঙ্গে দেখা হলে বিশ্বভারতী প্রতিষ্ঠা হবার পূর্বেই তাকে ফার্সির অধ্যাপক রূপে শান্তিনিকেতনে নিয়ে আসেন। 1917 সালের পূর্বে বগদানফ রুশ পররাষ্ট্র বিভাগে কাজ করতেন ও সেই উপলক্ষে তেহরানে 8 বছর কাটিয়ে অতি উৎকৃষ্ট ফার্সি শিখেছিলেন। রবীন্দ্রনাথ যখন পরবর্তীতে ইরান যান, তখন সেখানে ফার্সির জন্য অধ্যাপক অনুসন্ধান করলে পণ্ডিতেরা বলেন যে ফার্সি পড়াবার জন্যে বগদানফের চেয়ে শ্রেষ্ঠ পণ্ডিত পাওয়া অসম্ভব। কাবুলের অন্য জহুরিদের মুখেও আমি শুনেছি আধুনিক ফার্সি সাহিত্যে
বগদানেফের লিখন শৈলী আপন বৈশিষ্ট্য দেখিয়ে বিদগ্ধজনের শ্রদ্ধাভাজন হয়েছে। ইউরোপের বহু ভাষা তো জানতেনই, তাছাড়া জগদাই, উসমানলি প্রভৃতি কতগুলো অজানা অচেনা তুর্কি ভাষা উপভাষায় জবরদস্ত মৌলবী ছিলেন। কাবুলের মতো জগা খিচুড়ি শহরের দেশি বিদেশি সকলের সঙ্গেই তিনি তাঁদের মাতৃভাষায় দিব্যি স্বচ্ছন্দে কথা বলতে পারতেন। একদিকে অগাধ পাণ্ডিত্য, অন্যদিকে কুসংস্কারে ভর্তি। বাঁ দিকে ঘাড় ফিরিয়ে পেছনে চাঁদ দেখতে পেয়েছেন, না তো গোখরোর ফনায় যেন পা দিয়েছেন। সেই দুর্ঘটনার 3 মাস পরেও যদি তার পেয়ারা বেড়াল বমি করে, তবে ওই মা কাঁধের উপর দিয়ে অপয়া চাঁদ দেখাই তার জন্য দায়ী। ময়ের তলা দিয়ে গিয়েছ, হাত থেকে আরশি পড়ে ভেঙে গিয়েছে, চাবির গোছা ভুলে মেজের উপর রেখেছিলে, আর যাবে কোথায়? সে রাত্রে বগদানভ সাহেব তোমার জন্য 1 ঘন্টা ধরে আইকনের সামনে বিড়বিড় করে নানা মন্ত্র পড়বেন। গ্রিক অর্থোডক্স চার্চের তাবৎ সেন্টদের কাছে কান্নাকাটি করে ধন্না দেবেন। পরদিন ভোরবেলা তোমার চোখে মুখে মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়ে 3 বছর ধরে অপেক্ষা করবেন তোমার কাছ থেকে কোনো দুঃসংবাদ পাবার জন্যে। 3 বছর দীর্ঘ মেয়াদ, কিছু না কিছু একটা ঘটবেই। তখন বাড়ি বয়ে এসে বগদানভ সাহেব তোমার সামনে এসে মাথা নিচু করে জানুতে হাত রেখে বসবেন, মুখে ওই এক কথা, বলিনি, তখনই বলিনি। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, বড় বড় সাধক মহাপুরুষ যেন এক একটা কাঠের গুঁড়ি হয়ে ভেসে যাচ্ছেন। শত শত কাক তারই ওপর বসে বিনা মেহনতে ভবনদী পার হয়ে যায়। বগদানেফের পাল্লায় পড়লে 3 দিনে দুনিয়ার কুল্লে সংস্কারের সম্পূর্ণ তালিকা আপনার মুখস্থ হয়ে যাবে। 1 মাসের ভেতর সেগুলো মানতে আরম্ভ করবেন। 2 মাসের ভেতর দেখতে পাবেন বগদানেফ কাঠের গুঁড়িতে আপনি একা নন, আপনার এবং সাহেবের পরিচিত প্রায় সবাই তার উপরে বসে বসে ঝিমোচ্ছেন। ঘোর বেলেল্লার 2-1টা নাস্তিকের কথা অবশ্যই আলাদা, তারা প্রেম দিলেও কলসির কানা মারে। দয়ালু, বন্ধুবৎসল ও সদানন্দ পুরুষ। তার মুক্ত হস্তের বর্ণনা করতে গিয়ে ফরাসি অধ্যাপক বেনোয়া বলেছিলেন, ইল আশেত লে মাশিন আপাক্সে লে মাকাগনি, অর্থাৎ ম্যাকারনি ফুটো করার জন্য তিনি মেশিন কেনেন, সোজা বাংলায় কাকের ছানা কেনেন। কাবুলের বিদেশি দুনিয়ার কেন্দ্রস্থল ছিলেন বগদানভ সাহেব। একটা আস্ত প্রতিষ্ঠান বললেও অত্যুক্তি হয় না, তাই তার সম্বন্ধে এত কথা বলতে হল। গল্পকথন বই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ 4র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।